সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জনবলের অভাবে ৫ বছর ধরে পড়ে আছে শত কোটি টাকার যন্ত্রপাতি ও শয্যা। বন্ধ রয়েছে সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ ইউনিট। ফলে বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। আর হাসপাতালে উপপরিচালক জানান, দক্ষ জনবলের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এখনও পূর্ণাঙ্গ জনবল কাঠামো অনুমোদন হয়নি। প্রতিনিধি এইচ.এম. মোনায়েম খানের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। ২০১৪ সালে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ৮৮২ কোটি টাকা ব্যয়ে প্রতিষ্ঠা করা হয়। তবে হাসপাতালের সেবা কার্যক্রম ২০২১ সালে শুরু হলেও আজও চালু হয়নি শত কোটি টাকার যন্ত্রপাতি ও একটি ১০ শয্যার আইসিইউ ইউনিট বিভাগ। আধুনিক এই সরকারি হাসপাতালে চিকিৎসক ও দক্ষ জনবলের অভাবে বিভাগগুলোর যন্ত্রপাতি সচল করা সম্ভব হচ্ছে না। ফলে নতুন এই প্রতিষ্ঠানে দিন দিন রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় চিকিৎসা করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। একটা মেডিকেলে যদি এমআরআই মেশিন, আইসিইউ, ইসিইউ এগুলো যদি না থাকে, তাহলে পাবলিক সাধারণ জনগণ কীভাবে চিকিৎসার সুবিধাটা নেবে? আমাদের যেহেতু সিরাজগঞ্জের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আছে, তাকে আমরা অনুরোধ করব আমাদের সিরাজগঞ্জের মেডিকেল কলেজের সিসিইউ, আইসিইউ যেন সার্বক্ষণিক সক্রিয় থাকে এই ব্যবস্থা করার জন্য। অনেকেরই তো একটা প্রাইভেট হাসপাতালে যা ভর্তি হওয়ার মতো তার ক্ষমতা নাই বা সামর্থ্য নাই, যাতে এখানে আসলে সব কিছুই পাওয়া যায়, সেটা এখানে হোক, সেটাই আমরা চাই। এত বড় একটা হসপিটাল, এখানে আইসিইউ থাক এবং আরও যেই পরীক্ষার যন্ত্রগুলা সবগুলোই যেন এখানে থাকে। আমরা দূর দূরান্ত থেকে আসলে পারে দেখা যায় যে এমার্জেন্সিতে যাই, এমার্জেন্সিতে গেলে পারে বলে যে আমাদের আইসিইউ বন্ধ আছে। সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ স্থাপন করা হলেও প্রয়োজনীয় জনবলের অভাবে চালু করা সম্ভব হয়নি, জানালেন হাসপাতালের উপ সহকারী পরিচালক। আমরা মন্ত্রণালয়ে অধিদপ্তরে যোগাযোগ করেছি, চিঠিও দেওয়া হয়েছে। তো পর্যাপ্ত জনবল পেলেই আমরা এটা চালু করতে পারবো। যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেগুলো মোটামুটি ফাংশনিং রয়েছে, কিন্তু আসলে জনবলের জন্যই মূল সমস্যাটা জনবল। শত কোটি টাকা ব্যয় অথচ সেবার অভাবে প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ। এই আধুনিক হাসপাতাল কি তাহলে শুধুই নামেই সীমাবদ্ধ থাকবে? এমনটাই আশঙ্কা স্থানীয়দের। তামান্না সাদিকা, মাই টিভি। মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপস সহ ২৮ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় এ মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর শুরু হবে সাক্ষ্য গ্রহণের ধাপ। এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ৪ আসামি। এর আগে ১০ মে প্রসিকিউশনের আনা ৩টি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে ২৮ জনের বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের সময় নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন গ্রেপ্তার ৪ আসামি। পরে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়। পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ওই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে একই ট্রাকের চাপায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। পাকশী হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ নান্নু খান জানান, ছেলে আলিফকে নিয়ে পাকশী বেড়াতে গিয়েছিলেন তার মা। প্রতিমধ্যে পাবনা কুষ্টিয়া মহাসড়কের কলইকান্দি বটতলা এলাকায় পৌঁছার পর অটোরিকশাটি সামান্য কাত হয়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা মায়ের কোল থেকে শিশু আলিফ ছিটকে বাইরের সড়কের উপর পড়ে। ছেলেকে বাঁচাতে মা অটোরিকশা থেকে লাফ দিয়ে নামার পর চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। একই সময় দ্রুতগামী এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে বাঁচানোর চেষ্টা করলে দুজনই বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। গাজীপুরে ভয়াবহ আকার ধারণ করেছে মাদক। হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজা সহ বিভিন্ন দেশি বিদেশি নেশা জাতীয় দ্রব্য। দিন রাতের কোনো পার্থক্য নেই, চাইলেই অতি সহজেই মিলছে এসব মাদক। এতে কিশোর তরুণ থেকে শুরু করে বয়স্করাও জড়িয়ে পড়ছে এসব মরণ নেশায়, যার ফলে বাড়ছে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন ও ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ। গাজীপুর থেকে মোহাম্মদ আব্দুল হামিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান।
গাজীপুরে ভয়াবহ মাদকের বিষাক্ত ছোবলে অকালে ঝরে পড়ছে তাজা প্রাণ, শূন্য হচ্ছে মায়ের বুক, বাড়ছে পারিবারিক কলহ, ধ্বংস হচ্ছে পরিবার। অভিভাবকরা আতঙ্কিত, উৎকণ্ঠিত, কখন মাদকের নেশার জালে আটকে পড়ে তাদের প্রিয় সন্তান। অন্যান্য সব ভয়ঙ্কর মাদকের মতো ইয়াবা এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলেও সহজলভ্য হয়ে উঠেছে। এই নেশা যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে ভবিষ্যতে পরিস্থিতি কোন পর্যায়ে যায় তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই। এই ভয়াবহ পরিস্থিতি থেকে সমাজকে রক্ষার জন্য অভিভাবকদের পাশাপাশি পুরো জাতি আজ শঙ্কিত। মাদক ব্যবসায়ী শুধু মাদক বিক্রি করে না, তারা আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ বিক্রি করছে। মাদকের পিছে দৌড়াদৌড়ি কইরা যুব সমাজটা ধ্বংস করেছে, চুরি, ছিনতাই, ধর্ষণ বিভিন্ন কাজে লিপ্ত হয়েছে তারা। প্রায় ঘরে ঘরে নেশাখোর তৈরি হয়ে গেছে এবং কি অনেকের ঘর সংসার এরকম নষ্ট হয়ে গেছে। 9, 10 বা কলেজে পড়ে সবাই এই নেশার সাথে জড়িত হয়ে গেছে। আমরা সকলেই চাই এই নেশার থেকে সবাই যেন মুক্ত থাকে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, সকল প্রকার অসঙ্গতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে পুলিশ। তিনি আরো বলেন, জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রায় 6 শতাধিক মাদক মামলা হয়েছে। গাজীপুরের বিপুল সংখ্যক বস্তি আছে, সেখানে অপরাধের দুর্গ গড়ে তোলা হয়েছে। এমনও পাওয়া গেছে যে সেখানে কেউ মনে হয় পা পড়ে নেই, শতাধিক কক্ষ সেখানে তৈরি হয়েছে, সেখানে বসে মাদক সেবীরা সেবন করে থাকে। কিন্তু আমরা যখনই সেটা ঘেরাও করি, তারা চারিদিক দিয়ে বের হয়ে যায়, সুরঙ্গ দিতে বের হয়ে যায়, কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যায় না। ব্যাপক সংখ্যক মাদক সেবীকে আমরা গ্রেপ্তার করেছি। বর্তমান বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত এখানে 641টি মাদক মামলা দিয়েছি। আমরা প্রতিনিয়ত কাজ করে চলেছি। এই ভয়াবহ মরণ নেশার হাত থেকে গাজীপুরকে রক্ষা করতে হলে আইন শৃঙ্খলা বাহিনী সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এমন প্রত্যাশা সচেতন মহলের। জোয়ার রহমান, মাই টিভি নিউজ। বাংলা ঋতুচক্রে জ্যৈষ্ঠ মানেই মধুমাস। রসালো আম, কাঁঠাল, লিচুর ঘ্রাণে ভরে ওঠে প্রকৃতি। তীব্র রোদ, গরম আর কালবৈশাখীর মাঝেও এই মাস বাঙালির জীবনে নিয়ে আসে এক অন্যরকম মাধুর্য। গাছে গাছে থাকা সিঁদুর রাঙা লিচু, কাঁচা পাকা আম, জাম, কাঁঠালের পসরা এখন রাজধানীর হাটে বাজারে। সবখানে এখন মৌসুমি ফলের সমারোহ। বাজারে ক্রেতাদের ভিড়, ব্যস্ত বিক্রেতারাও। এ যেন ফলের রাজ্যে উৎসবের আমেজ। মধুমাস জ্যৈষ্ঠকে ঘিরে ক্যামেরায় তাপসচন্দ্র দাসকে নিয়ে শবনম অবনীর বিশেষ প্রতিবেদন। প্রখর রোদের দহন, মাঠ জুড়ে খরার ছাপ, তবুও প্রকৃতি যেন তার সমস্ত ক্লান্তি ভুলে হাসে জ্যৈষ্ঠের রঙে। কবির ভাষায়, এসেছে মধুমাস, ফলে ফলে ভরে গেছে বনভূমি। গাছে গাছে ঝুলছে আম, সুবাস ছড়াচ্ছে লাল টুকটুকে লিচু, যেন সাজিয়ে রেখেছে প্রকৃতির রঙিন পসরা। তাই তো জ্যৈষ্ঠকে বলা হয় মধুমাস। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা কিনে আনছেন আম, লিচু, কাঁঠাল সহ নানা মৌসুমি ফল। খুচরা বিক্রেতার মাধ্যমে সেসব ফল পৌঁছে যাচ্ছে ক্রেতাদের কাছে। খুচরাওয়ালারা দেখা গেছে এখানে 2500 টাকা নিচ্ছে, 2500 টাকায় 250 টাকা পরে খুচরাওয়ালায় 300 টাকা বেশি। বর্তমানে আপনি হিমসাগর চলছে আর রূপালী আম চলছে। হিমসাগর রেট আছে আপনার ভালোটা 70 টাকা আর নর্মালটা 40 থেকে 50 টাকা। এটা 400 টাকা শো আর এটা 1200 টাকা শো। এটা চায়না তীরে দিনাজপুরের, এটা বোম্বাই দিনাজপুরের, দুটোই দিনাজপুরের। জ্যৈষ্ঠ যেন প্রকৃতির পক্ষ থেকে বাঙালির জন্য এক বিশেষ নিমন্ত্রণ। তবে ক্রেতারা বলছেন ফলের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। লিচুর দাম গতবারের চেয়ে একটু বেশি আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি আজকে চায়না 3 লিচুটা নিলাম। গতবার 800 করে নিয়েছি, এবার দেখলাম একটু বেশি যাচ্ছে, 1000 করে কিনলাম। আম 5 কেজি পাল্লা 500 রাখলো, হ্যাঁ তাহলে 100 করে। আমের দাম আগে একটু বেশি, আগে তো আমরা 80-90 টাকা 80-90 টাকা করে কিনতাম। সবকিছু ছাপিয়ে মধুমাসের ফলগুলো যেন থাকে ফরমালিন ও ভেজাল মুক্ত, সেই প্রত্যাশা সাধারণ মানুষের। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত জোবায়ের চিকিৎসাধীন অবস্থায় 4 দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত 3 জুন রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের ঢালে 3 ছিনতাইকারী তার
পথরোধ করে। এতে জোবায়ের বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে জখমের পর সাথে থাকা মোবাইল ও টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। বিকেলে নিহতের মরদেহ এলাকায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ করবে। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার আলীনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। এ সময় তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরিদর্শনকালে শিক্ষার্থীরা আসন্ন বিশ্বকাপ ফুটবলকে ঘিরে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানালে পুলিশ সুপার খেলাধুলার সরঞ্জাম ও জার্সি প্রদানে সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক পরিবেশে বেড়ে ওঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। চট্টগ্রামে অপহরণের মাত্র 2 ঘন্টার মধ্যেই কাতার প্রবাসী এক প্রকৌশলীকে উদ্ধার করেছে র্যাব 7 চট্টগ্রাম। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে আটক করা হয়েছে। রোববার বিকেলে নগরীর বন্দর থানাধীন রেলওয়ে একাডেমি ডেবারপার জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে অপহৃত প্রকৌশলী মোহাম্মদ মনিরুল হককে উদ্ধার করা হয়। তিনি কাতার প্রবাসী এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ঘটনাস্থলে আয়োজিত সংবাদ সম্মেলন র্যাব 7-এর লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ তাহিদুল ইসলাম বলেন, অপহরণের খবর পাওয়ার পরপরই একটি বিশেষ দল অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। আমাকে প্রচণ্ড মারধর করছে, যখন আমার ভাই টাকা দিতে দেরি করতেছে, 1-10 মিনিট লেট হলে 10টা বাড়ি দেয় আমাকে। আমার হাত দেখেন এখানে কালো হয়ে গেছে, এখানে সব ফল হবে না আমার, এখানে পিছনে তো আপনাকে দেখাতে পারবো না, আর পায়ে তো আমি দাঁড়াতে পারতেছি না, আমার এখন দাঁড়ানোর মতো আমার শক্তি নেই এখন। আনুমানিক বিকাল 5:30 নাগাদ ওনাকে এই এলাকা থেকে উদ্ধার করি এবং অপহরণকারী চক্রের 4 জনকে আটক করতে সক্ষম হই। আমরা যতটুকু ভিকটিমকে জিজ্ঞাসা করে তথ্য পেয়েছি সেটা হচ্ছে যে ওনার থেকে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল এবং যে এই মুক্তিপণ দাবি করার পরে ওনার বড় ভাই আমাদের শরণাপন্ন হন। আমরা যে ওনার বড় ভাইয়ের সাথেই আমাদের সাদা পোশাকধারী দলকে নিয়ে যে আসি, 4 জনকে আটক করতে সক্ষম হয়েছি। পাশাপাশি যারা পালিয়ে গিয়েছে তাদের ব্যাপারে আমরা যে আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রথম সহ সভাপতি পদে জিয়াউর রহমান জিয়াকে মনোনীত হওয়ায় চাঁদপুরের মতলব উত্তরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা। গতকাল বিকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করা হয় এবং সেটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুরজ প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়। পরে উপস্থিত নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মিছিলে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। শরীয়তপুর জেলার সখীপুর থানার ডিএমখালী ইউনিয়নের সর্দারকান্দি গ্রামে মামলাবাজ জুয়েলের মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে গ্রামবাসী মানববন্ধন করেছে। স্থানীয়দের অভিযোগ, নিরীহ প্রায় 20টি পরিবারের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাদের দাবি, মামলা বাণিজ্য, ব্যবসা, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। এই চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। এলাকার লোকজন যদি তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে যাই, সে আমাদের বিভিন্ন ধরনের মামলা দেখিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। ওই দিন তার ঘরে সে আগুন দিয়া মানুষের নামে হয়রানি মামলা দিয়া হয়রানি করানোর জন্য সবকিছু এইসব করতে আসে। বিভিন্ন কারণে স্ত্রী দিয়ে, তার আপন সন্তান ভাই ব্রাদার দিয়ে, এরকম প্রতিবেশীকে মামলা দিয়ে সে বিভিন্নভাবে হয়রানি করতে।
চট্টগ্রাম নগরীর হালিশহর বারুণীঘাটা রেল লাইনের পাশে অবস্থিত একটি প্লাস্টিক কারখানায় কর্মরত জাহিদ উদ্দিনের মৃত্যুর ঘটনায় প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবারের সদস্য ও স্বজনরা। গতরাতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের ভাই সজীব মিয়া, ভাবি তাসলিমা বেগম এবং স্বজনরা অভিযোগ করেন জাহিদ উদ্দিনের মৃত্যু রহস্যজনক এবং ঘটনার প্রকৃত কারণ আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে সন্দেহ করছেন তারা। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। দিনাজপুরের পার্বতীপুরে মাদক বিরোধী নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে গতকাল বিকেলে খোলাহাটি রেলওয়ে স্টেশন চত্বরে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ তদন্ত শহীদুল ইসলাম, পলাশবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য জিকরুল হক, আয়োজক কমিটির সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা আইসিটি অফিসার নাজিবুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে এলাকায় মাদক মুক্ত করতে স্থানীয়দের সমন্বয়ে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। বরিশালের মুলাদি উপজেলার চর কালেখান ইউনিয়নের ভেদুরিয়া গ্রামে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী মানববন্ধনে অভিযোগ করে বলেন, একটি চক্র এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি, জমি দখলের চেষ্টা এবং মিথ্যা মামলায় জড়াচ্ছে। এসব অভিযোগের প্রতিবাদে গ্রামবাসী একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিশ্ব শান্তি ও সফল জীবের কল্যাণার্থে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই সাহাপাড়ায় ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান এর সমাপ্ত হয়েছে। একতা লোকনাথ সংঘ ও লোকনাথ ভক্তদের আয়োজনে মন্দির আঙ্গিনায় গত শুক্র থেকে শুরু হয়ে সকালে দধি মঙ্গল ও কুঞ্জ ভঙ্গের মধ্য দিয়ে শেষ হয়। লোকনাথ মন্দির কমিটির সভাপতি বিল্টু রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক সুজন ঘোষ চৌধুরী জানান, ৫ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে বুধবার ভাগবত পাঠ ও লোকনাথ ব্রহ্মচারীর পূজার্চনা, ভোগরাজ, পুষ্পাঞ্জলি ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শিশু রামিসা ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সিরাজদি খানের এলাকাবাসী। একই সঙ্গে তারা দ্রুত রায় কার্যকরের জোর দাবি জানিয়েছেন। রায়ের পর স্থানীয়রা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর এই রায় ঘোষণায় তারা সন্তুষ্ট হলেও দ্রুত তা কার্যকর করা অত্যন্ত জরুরি। তাদের মতে, এমন জঘন্য অপরাধের ক্ষেত্রে দ্রুত শাস্তি কার্যকর হলে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং অপরাধীদের মধ্যে ভয় তৈরি হবে। রামিসার আত্মীয়রা বলেন, আমরা আমাদের সন্তানকে আর ফিরে পাবো না, তবে দ্রুত রায় কার্যকর হলে অন্তত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের সন্তানের আত্মা শান্তি পাবে। আরো অনেক রামিসাই মৃত্যু হয়েছে, বিচার পায় নাই। আমি রামিসার পক্ষপাতী হইয়া বা আরো ওই শিশুগ ফাইল নিয়ে আমার শিশুগ বিচার জানি আপনারা করবেন বা আমরা দেখতে চাই। আমরা তারেক রহমানের কাছে, প্রধানমন্ত্রী দেশের এখন, তার কাছে আমরা বিচার চাই, সর্বোচ্চ বিচার চাই, যাতে এই আসামির ফাঁসি হয়। এই যে রাস্তাঘাটে নারীরা ঠিক মতন বাড়িতে পায় না, তাদের নিয়ে যে দর্শন কইরা মাইরা ফেলাই দেয়, হ্যাঁ, এই জন্য আমি কঠোর বিচার চাই। মানে এই দেশে যে এরকম আরম্ভ হয়েছে, কোনো নারী নিরাপত্তা না নেই। গাইবান্ধায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩-এর পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে গাইবান্ধা পিটিআই চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক AKM হেদায়েতুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস এবং PTI সুপারিনটেনডেন্ট সাদিয়া আফরিন বিজলি।